ভালো আছি। আহ, আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বাংলাদেশের পরিস্থিতি, হ্যাঁ, সেটা নিয়ে আপনি কি ভাবছেন? সত্যি বলতে আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশ যেটা করছে হুম, তাতে আমার খুব অসম্মানে Exactly. মানে লেগেছে আর কি, মানে আমি Exactly. অসম্মানিত। এবং সেটার জন্য কি আপনি সামাজিকভাবে একটু একটু লজ্জা পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি ভারতীয় হিসাবে আমার খুব রাগ ক্ষোভ হচ্ছে, কিন্তু সত্যি বলতে মুসলিম হিসাবে আমি লজ্জা পাচ্ছি লজ্জা পাচ্ছেন? যে বিশেষ করে মুসলমানদের কাজ তো এটা নয়। এটা কোনো মানুষেরই কাজ কোনো নয়। মানুষেরই তো এটি কাজ নয়, কোনো মানুষেরই কাজ নয়। বিশেষ করে একটা দেশ যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার করে সেটা কিন্তু একযোগে আমাদের প্রতিবাদ করা উচিত। উচিত, কারণ আমরা ভারতীয় সংখ্যালঘুদের কথা বলি, হ্যাঁ, তাদের উপর একদম। অত্যাচার হলে আমরা চিন্তিত হই। একদম। তাহলে অন্য দেশের যারা সংখ্যালঘু তাদের বিষয়ে তো আমাদের চিন্তিত হওয়ার ব্যাপার, অবশ্যই, উদ্বেগ অবশ্যই। হওয়ার প্রসঙ্গ আছে। হ্যাঁ, হ্যাঁ। সেহেতু আপনি আপনার কর্মস্থলে বা আপনার চলাফেরার পরিসরে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে কি প্রতিক্রিয়া পাচ্ছেন এই নিয়ে? দেখুন, সত্যি কথা বলতে আমাদের যারা বন্ধু বান্ধব আছেন প্রত্যেকে তো বলে যায় এক কথায় শিক্ষিত, যেহেতু আমরা ওই লাইনে আছি, তাতে কিন্তু এতে খুব একটা কেউ কমেন্ট করছেন না। কেন? যে যার ভাবছেন যে আমি কমেন্ট করে যদি কারুর বিরাট ভাজন হই। না, আপনি কি মুসলিম বলে আপনার সামনে কমেন্ট করতে একটু সংকোচ বোধ করছেন? এখন নাকি এটা কি এরকমই কি একটা স্পর্শকাতর জায়গায় চলে গেছে? এটা কিন্তু মানে সত্যি বলতে একটা স্পর্শকাতর ইস্যু হয়ে গেছে। ধরুন ট্রেনে বাসে যাচ্ছি আমি, অন্তত যে কম্পার্টমেন্টে, তাতে কিন্তু একজনেরও দেখিনি যে এটা নিয়ে আলোচনা করতে। কিন্তু ফিসফিস কুচকুচ তো হচ্ছে। হ্যাঁ, সেটা হয়তো হচ্ছে, কিন্তু প্রকাশ্যে সামনাসামনি কেউ বলছে কিছু না। বলছে না। এটার কারণটা কি? কারণটা মানে কি, দেখুন, দেখা গেল আমি তার খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু হয়তো ভিন্ন মত পোষণ করেন। ভিন্ন মত পোষণ করতে পারে। তখন হতে পারে যে ভিন্ন মতের জন্য আপনার সঙ্গে তার একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে, মনোমালিন্য কিন্তু হয়। সেটা তারা চাইছে না। চাইছেন না। তার মানে আসলে আপনাকে তারা ভালোবাসে, ভালোবাসে। আপনার সঙ্গে বন্ধুত্ব কোনো মতে তারা হারাতে চাইছে না। সে যাতে না হয় সেজন্যই তারা খানিকটা নিজেদেরকে একদম, সংযত সংহত সংবরণ করছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপর বলুন এই শীতের কি অবস্থা? শীতে আপনি তো পুরো একদম শীতের বর্ম পরে বেরিয়েছেন। না, সত্যি কথা বলতে শীত তো এবছর এখনো পড়লো না, কিন্তু আমার পোশাক দেখে যে কেউ ভাববে যে আমি বোধহয় প্রচন্ড এস্কিমোদের দেশ থেকে হ্যাঁ, এসেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি একটু শীত কাতুরে ঠিক না, আমার কোল্ড অ্যালার্জি আছে। ও আচ্ছা, এবং আচ্ছা, যার আচ্ছা। ফলে আমি এই শীত পড়ার সময় অর্থাৎ আচ্ছা। এই ঠিক গরমটা চলে আচ্ছা, আসছে, অ্যালার্জির কি কোনো চিকিৎসা, মানে স্থায়ী চিকিৎসা বলে কিছু হয়? আমার তো মনে হচ্ছে নেই, কিন্তু আমি ডাক্তারবাবুকে যখন বলেছিলাম আমার হাঁচি হয় প্রায়, আচ্ছা, বলেছিল যে আপনার দুটো অ্যালার্জি আছে, একটা হচ্ছে কোল্ড অ্যালার্জি, একটা ডাস্ট অ্যালার্জি। আচ্ছা। এবং দুটোই আমি অ্যাভয়েড করতে পারি না, এই কারণে যেহেতু আমি স্কুলে আছি। আপনি মাস্ক আমাদের পরেন যে নিয়মিত? blackboard- এখনো মাস্ক পরেন? না, মাস্কটা আমি খুব অ্যাভয়েড করি, এমনকি ওই লকডাউনের সময় যখন হ্যাঁ। যে রোগটা হলো শুধু ভয়েতে পড়েছিলাম। মাস্ক পরে আমার মনে হচ্ছে আরো বেশি ক্ষতি হচ্ছে। মাস্ক পরলে আপনার কি অস্বস্তি হয়? হ্যাঁ, আমার অস্বস্তি লাগে, আমি একদম স্বস্তিতে থাকি না। আচ্ছা, তার ফলে করোনা লকডাউনের সময় আপনি মাস্কে অবহেলায় একটু এড়িয়েই না, চলেছেন, এড়িয়ে চেষ্টা করেছি, কিন্তু ওই নানা রকম বিধিনিষেধের কারণে পড়তে হয়েছে। শুধু আতঙ্কে আমি আতঙ্কে, করেছিলাম যে আতঙ্কে। না পড়লে লোকে আবার করবে। একটা- কিন্তু পরে দেখলাম পরে হয়তো ওই সময় উপকৃত হয়েছি আমি জীবাণুটা, কিন্তু এখন ওই মাস্ক পরে আমি যদি 4টে 5টা 6টা ক্লাস নিতে চাই খুবই আমি সমস্যাকর, সমস্যাজনক। সেই জন্য আমাদের ব্ল্যাকবোর্ড আর হোয়াইট চক, তো যদি হোয়াইট বোর্ড হতো, হোয়াইট বোর্ড হলে তাহলে কিন্তু- মার্কার দিয়ে করলে এই সমস্যাটা হতো না। আমার ওই স্কুলে ছিল হোয়াইট বোর্ড। স্কুলের কি পর্যাপ্ত খরচ পাওয়া যাচ্ছে? স্কুলের তো চেয়ার বেঞ্চই ঠিক মতো পাওয়া যাচ্ছে না, মিড ডে মিলের খরচও কমানো হচ্ছে, সমস্ত জায়গায় তো বরাদ্দ ঘাটতি তবে হচ্ছে। গত দুদিনের পেপার দেখলাম যে কিছুটা বাড়িয়েছে, কিছুটা মিড ডে মিল একটু বাড়ি সামান্য। এবারে এগুলো কি জানো তো, সবচেয়ে সুবিধা হচ্ছে কি, যে সমস্ত বড় বড় স্কুল যেখানে ছাত্র সংখ্যা বেশি এবং টাউনের, তাদের কিন্তু মোটামুটি অর্থটা হয়তো কিছুটা উঠছে, কিন্তু আমরা যে প্রত্যন্ত পল্লীগ্রামের স্কুলে হায়ার সেকেন্ডারি হলেও ছাত্রছাত্রীর সংখ্যা কম, এবং ম্যানেজিং কমিটি বলতে চাচ্ছে যে বাচ্চাদের কাছে বেশি পয়সা না নেওয়াই ভালো, যার ফলে আমাদের এখনো 5 to 9 বা 10 সে মিনিমাম পয়সাটা নেওয়া হয়, মানে মিনিমামের উপরে উঠতে, যার ফলে আমাদের স্কুল চালাতে খুব অসুবিধা হয়। বুঝতে পারছি। আপনি একজন গ্রামীণ স্কুলের শিক্ষক হওয়ার যে অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করলেন, আমাদের দর্শক বন্ধুরা উপকৃত হবেন। এই শেষ যেটা আমি আপনার কাছে প্রশ্নটা রেখে আমি আমাদের অনুষ্ঠান নয়, মানে খুব একটা ক্যাজুয়াল আলোচনা শেষ করব, সেটা হচ্ছে যে এই কি বুঝছেন যে আমাদের এই ফিলিস্তিন, ইসরায়েল, এই যা ঘটছে, বা আমাদের সারা বিশ্বের যে রাজনৈতিক অবস্থা, তাতে আগামী দিনের মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি কি বার্তা দেবেন, মানে কি বলবেন? মানে ভবিষ্যৎ প্রজন্মের বার্তা বলতে আমার একটাই, যে
অন্তত আমাদের যেন জাতি, যে আমরা ইন্ডিয়ান জাতি, তারা ফিলিস্তিনি, কারা ইসরায়েলি, এটা হয়তো আমাদের কথার কথা বলতে হবে যে কেউ ইন্ডিয়া, কিন্তু আমাদের মধ্যে মানে ভবিষ্যৎ প্রজন্মের আমার এইটা বলার ব্যাপার হচ্ছে যে মানুষ কিন্তু আমরা সবাই এক। আজ আমি যদি মনে করি ফিলিস্তিনদের মারবো, ইহুদিদের মারবো, মারছি কিন্তু তাদের নয়, মারছি মানুষকে, মনুষ্যত্বকে আমরা মেরে ফেলছি, আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলছি। এই বিষয়ে ইসলাম কি বলছে? ইসলাম কি মানুষকে আঘাত করতে বলে না তো? কোনো ধর্মই তো বলে না বোধহয়। শুধু ইসলাম নয়, কোনো ধর্মই বলে না, কিন্তু কি জানো তো, যারা ব্যাখ্যা করছে, আমার যেহেতু আমরা নিজেরা অতটা গভীরে পড়ছি না, সেই জন্য আমার মনে হচ্ছে আমি যেটুকু জেনেছি তাতে কোনো দিন কিন্তু বলেনি যে এরকম রক্তপাত বা এইরকম ব্যাপার। কিন্তু হয়তো যে কোনো ধর্মের মানুষ যখন, যদি আজ আমি দেয়ালে পিঠ ঠেকে গেল, তখন দেখা যাবে তো আমি পাল্টে কোনো সাপের গায়ে, যদি সাপ এমনি কামড়ায় না, তার গায়ে পা দিলে তাকে ফোঁস করলো, ঠিক সেই যখন ইহুদিদেরও মুসলিমরা মারছে, তাদের গায়ে পা পড়ে যাচ্ছে, ইহুদিরাও মুসলিমদের মারছে, পা পড়ে যাচ্ছে। তবে এটা আমি যা দেখলাম, এটা ইন্টারন্যাশনালি, বিশেষ করে আমেরিকা বা ওই সমস্ত কান্ট্রি চাচ্ছে যে এইটা চলুক। তাদের লাভ কি? লাভ বলতে তাদের অস্ত্র ব্যবসা, তাদের দাদাগিরি, যে অন্তত আমরা যাদেরকে কন্ট্রোল করছি তারাও কন্ট্রোল হচ্ছে, এইসব ব্যাপার। কিন্তু আমার মনে হয় এই যুদ্ধ বিগ্রহ দিয়ে কোনোদিন উন্নতি করা যাবে না। হয়তো কিছু মুষ্টিমেয় যাদের পয়সা আছে দেশ, তারাই লাভবান হবে। আলটিমেটলি আমাদের দেশগুলোর অবস্থা খুব খারাপ। শেষ হচ্ছে আপনার প্রিয় একটা জোক দিয়ে আপনি শেষ করবেন। আপনি খুবই রসিক মানুষ, আমরা জানি, আমাদের দর্শকরাও জানেন আপনি খুবই রসিক মানুষ। আপনি দাদাগিরি না বোধহয় মিরাক্কেলে যাওয়ার স্বপ্ন আপনার বহুদিনের আছে। আবার নতুন করে মিরাক্কেল চালু হলে নিশ্চয়ই চেষ্টা করবেন। আছে বলতে আমি গেছিলাম 16 আনা বাঙালি রেস্টুরেন্ট, যেটা টালিগঞ্জে, ওখানে দিয়েছিলাম এবং আই ওয়াজ সিলেক্টেড। কিন্তু আমাদের তৎকালীন যিনি এইচএম, হেডমাস্টার এনওসি দেননি, যার ফলে মানে আই ওয়াজ আনএবল টু গো দেয়ার, আনএবল টু অ্যাটেন্ড দেয়ার। এটা আমার আফসোস হয়ে গেছে। কিন্তু তার মধ্যে এখানে যোগ বলতে গেলে হালকা যোগ, হালকা একটা হয়তো যোগ, সেই যোগ তুমি শিক্ষামূলক যোগ, একটা শিক্ষামূলক বলতে অ্যাকচুয়ালি যেহেতু আমরা শিক্ষক, তো আমরা ছাত্রদের যেটা বলি এখন তারা সেটাই গ্রহণ করে, এটা ভালো। কিন্তু এমন অনেক ছাত্র আছে যে সেই পুঁথির বাইরে বেরোয় না। তো এরকম একজন, আমি তখন ওই স্কুলে থাকি, তো আমার একটু ওই হ্যাবিট আছে, যেখানে নেমেই ওই বাইরের খাবার দাবার আমি খাই আর কি। এটা হলো লুচি, পরোটা বা তোমার সিঙ্গাড়া, এইরকম। তো আমি ধর্মতলায় নেমেছি, নেমে আমি সবে খেতে যাব, ওই বেঞ্চ পাতা থাকে আর ওই যে চাঁদোয়া টাইপের থাকে না, তো আমি খেতে গেছি, দেখছি একটা ছেলে 20-22 বছরের ছেলে দেখি বসে বসে সিঙ্গাড়া খাচ্ছে। সিঙ্গাড়াটা খাচ্ছে অদ্ভুত কায়দায়, দেখছি সিঙ্গাড়াটা খাচ্ছে, তার বাইরের যে ওই ছালটা ওইটা ছাড়িয়ে ফেলে দিচ্ছে, আর ভিতরে যে মশলা চটকদার সেটা কপ কপ করে খাচ্ছে। দেখেই আমার একটা সন্দেহ হলো। আমি বললাম যে ভাই কী করো? বলছে দাদা আমি পড়াশোনা করি। কোনটা? ডিগ্রি করছে। কোন কলেজ? না অমুক কলেজ। তা আমি বললাম তুমি সিঙ্গাড়াটা ওই রকম খাচ্ছ, কী ব্যাপার? বলছে দেখুন আমার প্রচণ্ড পেটের গণ্ডগোল। তা আমি বললাম তোমার পেটের গণ্ডগোল, তুমি ভিতরের ওই মশলাটা খাচ্ছ আর এই বাইরের ছালটা ফেলে দিচ্ছ? বলে হ্যাঁ দাদা, আমাকে ডাক্তারবাবু প্রেসক্রিপশনে লিখেছে যে বাইরের খাবার খাওয়া নিষেধ। চমৎকার চমৎকার। আমি বলছি এটা কেন শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমরা যেভাবে শেখাচ্ছি তারা সেই যান্ত্রিকভাবে গ্রহণ করছে, যে বাইরের খাবার মিন্স সেটা বুঝতে হবে। এই হয়েছে ব্যাপার। চমৎকার। প্রচুর জোক আমি বলি, কিন্তু আসলে আমি প্রিপেয়ার্ড নই, কিন্তু জোক আছে আমার কাছে। আমি একদিন বিশেষ সময় করে আমি আপনার একটা সাক্ষাৎকার আবার নেব, যেখানে আপনি আমাদের দর্শকদের অনেক জোক শোনাবেন। তারা, আমি চাই যে আপনার এই যে একটা হিডেন ট্যালেন্ট, প্রতিভা আছে, সেটা অনেকের মধ্যে পৌঁছে যাক। এবং আপনি এত সুন্দর গুছিয়ে গল্প বলেন, সেগুলো আমাদের এত টানে। আমি চাই যে এটা অনেকে এটা দেখুক, জানো। তোমার এই কথা শুনে আমার একটা কথা মনে, একটু অ্যাডাল্ট জোক ঠিক নয়, আচ্ছা জানি না এখানে বাচ্চারা শুনে, না সব বড়রাই। তো এই যে তুমি আমাকে বললো না যে আপনার এত ট্যালেন্ট, তো আমি ট্যালেন্ট বলে একবার একটা দিদিমণির কাছে মার খেতে যাচ্ছি কেন ট্রেনে। তো ম্যাডাম অচেনা, উনি ওই কয়েকদিন যাচ্ছে না আমাদের সঙ্গে কম্পার্টমেন্টে, আর উনি এমন কিছু কাজ করেছেন ট্রেনে যেগুলো খুব ভালো। আচ্ছা, প্রত্যেকে বলছে দারুণ হয়েছে, আমার কাছেও ভালো লেগেছে। এখন আমি বলেছি যে সত্যি ম্যাম মাল্টি ট্যালেন্টেড। সেটা এখন বলতে গিয়ে ওই ট্রেনের আওয়াজে, ট্রেন চলছে তো, এখন উনি হয়তো শুনতে ভুল করেছেন বা আমার বলার সময় হয়তো একটু বেঁধে গেছে, আর উনি শুনেছেন যে মাল্টি ট্যালেন্টেড।
এবার কি বিচ্ছিরি ব্যাপার হয়ে আচ্ছা, গেছে, মাল্টিটা ভেঙে মাল্টি গেছে। ট্যালেন্টেড, হ্যাঁ। আর উনি বলছেন যে দাদা এ কি বললেন আপনি আমাকে মাল্টি ট্যালেন্টেড বললেন। আমি এটা বললাম তো যে, মানে খুবই একটা বিড়ম্বনার ব্যাপার, বিড়ম্বনার কিন্তু চমৎকার মজার ব্যাপারও বটে। মজার ব্যাপার। আমারও ইয়ে লেগেছে যে বাংলার ইংরেজি মিক্স করে উনি বললেন যে আপনি আমাকে মাল্টি ট্যালেন্টেড বললেন। অসংখ্য ধন্যবাদ। আবার আপনার সঙ্গে আচ্ছা। আবার আমরা বসবো। আপাতত দর্শক বন্ধু আপনাদের বিদায়।